তোমার কাছে গহনা চাইতে, চাইতে এখন মুখটা ব্যথা হয়ে গেছে। আর তোমাকে কতবার বলবো, আমাকে সোনার একটা হার বানিয়ে দাও? আমার কথার দাম কি আদৌ তোমার কাছে আছে? মাঝে, মাঝে ইচ্ছে করে এই সংসার ধর্ম ফেলে রেখে যেদিকে চোখ চলে যায় সেদিকে চলে যাই। গিন্নি, এই গহনা নিয়ে অশান্তি সংসারে দিন দিন বেড়েই চলেছে। আমি কাজ করে যা রোজগার করি সেটা দিয়ে তো ঘরের খাবার কিনতেই চলে যায়। গহনা কোথা থেকে এনে বানিয়ে দেব তোমায় বলো? সেই কতদিন হলো খুব কষ্ট করে ঋণ করে তোমাকে কানের একজোড়া সোনার দুল কিনে এনে দিয়েছিলাম। এতেও তোমার হলো না। আমার কানের যে সোনার দুলগুলো পরা আছে সেগুলো তো এনে দিয়েছো। এগুলো কি কোনো দুল? সোনার দুলগুলো এত ছোট আর পাতলা যে দূর থেকেই বোঝা যায় না আমি কানে কি পরে আছি। আমি চাই তুমি আমাকে বড়, বড় কানের দুল আর বড় দেখে একটা গলার হার বানিয়ে দাও। এমন বলছো যে বড় বড় সোনার হার আর কানের দুল বানিয়ে দিতে, তারপর বলবে যে আমাকে আরো বড় কিছু দাও। দিন দিন তোমার চাহিদা তো বেড়েই চলেছে গিন্নি। একটা কথা মনে রেখো গিন্নি, আমরা কোনো জমিদার নয় যে যা চাইবো তাই পেয়ে যাব। তুমি কি রাজা নাকি জমিদার সেটা তো আমার দেখার বিষয় নয়। তবে আমি যেটা চেয়েছি সেটা যদি না এনে দাও তাহলে তোমার সংসার আমি করব না। আমি চাই আমার পা থেকে মাথা অবধি শুধু সোনায় মোড়ানো থাক। ঠিক আছে গিন্নি, তোমার কথাই তাহলে সত্যি হবে। আমাকে কিছুদিন সময় দাও, তারপর দেখা যাবে। এখন এখন তো আমাকে দুটো খেতে দাও গিন্নি। সকাল থেকে তো না খাইয়ে এখানে বসিয়ে রেখেছো। আমাকে তো কাজে যেতে হবে নাকি? না হলে ঘরে খাবার আসবে কোথা থেকে বলো? এত সময় আমি তোমাকে দিতে পারবো না। তোমাকে 15 দিন সময় দিলাম। সেই 15 দিনের মধ্যে আমাকে সোনার একটা গহনার হার বানিয়ে দেবে। আমাকে অন্য মেয়েদের মতো বোকা পেও না। দাতা কিছু দিয়ে বুঝিয়ে ফেলবে তা হবে না। আমার যখন একটা জিনিস একবার শখ হয় সেটা আদায় না করে আমি কখনো কাউকে ছাড় দেই না। এটা তো আমিও বুঝতে পারছি গিন্নি। তবে একটা কথা আরো বুঝতে পারছি যে আমাকে তুমি এখন খাবার বেড়ে দেবে না। যাও, আমি না খেয়ে আজকে কাজে চলে যাচ্ছি। আমার আজকে আসতে একটু দেরি হবে, অনেক কাজ। সে যাও না, তোমাকে আটকাচ্ছে কে বলো? একটা দিনও ঘরে থাকাকালীন শান্তিতে থাকতে পারি না। সব সময় তোমার এই আবদার সেই আবদার। এভাবে কি জীবন চলবে? মাঝে, মাঝে ইচ্ছে করে বনবাসে চলে যায় চিরদিনের জন্য। কি গো রাজু ভাই, আজকে কাজে আসতে তোমার এত দেরি হলো কেন? কিছুক্ষণ আগে তোমার জন্য মালিক আমাদেরকে কত কথাই না শুনিয়ে গেল। মালিক বলে গেল এভাবে রাজুর প্রত্যেকদিন দেরি করে আসতে থাকলে তাকে কাজ থেকে খুব তাড়াতাড়ি ছাঁটাই করে দেওয়া হবে। তোমরা তো জানোই ভাই, আমার বাড়ি থেকে কাজের জায়গা কতটা দূর। আমার পায়ে হেঁটে আসতে হয়। তাই প্রত্যেকদিন একটু দেরি হয়ে যায় আর কি। আমাকে ক্ষমা করে দিও তোমরা। ভাই, আমার জন্য তোমাদেরকে কত কথাই না শুনতে হয়েছে। তবে আমি আগামীকাল থেকে খুবই তাড়াতাড়ি আসার চেষ্টা করব। এখন যাই উপরতলার কাজগুলো সেরে আসি। রাজু ভাই, কি হলো? কি হলো রাজু ভাই? কিভাবে তুমি হাত পা ভাঙলে গো? ওগো তোমার কি হলো গো? এখন ঘরে খাবার আসবে কি করে? আমার গহনার কি হবে? এত সকালে না খেয়ে কাজে গেলাম। তার উপর বিল্ডিং এর উপর তলায় কাজ ছিল। ওখান থেকে মাথা ঘুরিয়ে নিচে পড়ে আমার দুটো হাত ভেঙে গেল। আমি দুটো হাত হারিয়ে ফেললাম গিন্নি। আর তুমি এখনো গয়না নিয়ে পড়ে আছো? আসলেই আমার মতো অসহায় মানুষ এই পৃথিবীতে একটাও নেই। হায় রে বিধাতা! তুমি আমার সাথে এটা কি করলে? আমার স্বামীর হাতগুলো আমার গহনাটা কেনার পরে ভেঙে দিতে। আমার সব গেল। আমার সর্বস্ব হারিয়ে গেল। এখন এই সংসারটা চলবে কি করে? আমাকে কিছু একটা করতে হবে। না হলে কিছুতেই কিছু হবে না। তুমি কি করবে গিন্নি? এ বিধাতা, এ কোন দিন আমাকে দেখালে গো? এর থেকে মৃত্যু দিতে, সেটাও তো ভালো ছিল। এভাবে শুয়ে শুয়ে কতদিন কাটানো যাবে? আমার সাথে তুমি একটা কথাও বলবে না। নিজে তো পড়ে আছো দুটো হাত ভেঙে। এখন তো এই সংসারের সব দায়িত্ব আমার কাঁধেই তুলে নিতে হবে। সকালটা হোক আগে, কোনো বাড়িতে গিয়ে দেখি যদি কেউ কাজ দেয় আমায়। আমাকে যেভাবেই হোক একটা কাজ খুঁজে বের করতেই হবে, না হলে না খেয়ে মরবো। আমাকে তুমি ক্ষমা করে দিও গিন্নি। আমার জন্যই তোমার এত কাজ করতে হবে। তোমার সাথে কথা বলতে আমার একদমই ইচ্ছে করছে না। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকবো, সেটাই সব থেকে ভালো। আমায় বুঝলে না গিন্নি, আমায় বুঝলে না। ওরে বাবা রে বাবা, এ আমি কি দেখছি!
এত গয়নাগাটি লাগানো একটা মহিলা, আমাকে যে কোনো মূল্যেই হোক ওই বাড়িতে কাজ নিতেই হবে। যে কোনো মূল্যে আমাকে ওই বাড়িতে ঢুকতেই হবে। আমার তো মাথা ঘুরছে এসব দেখে। কে তুমি? কখন থেকে বলছি কোনো উত্তরই দিচ্ছ না? আমার বাড়ির সামনে এসে কি বলছো বিড়বিড় করে? আমাকে খুলে বলো তো সব। ইয়ে মানে মালকিন, মালকিন গো, আমাকে একটা দয়া করে কাজ দিন। না হলে আমি আর আমার স্বামী পেটে ভাতে মরে যাব। আমার স্বামী ছিলেন একজন রাজমিস্ত্রি। একটা দুর্ঘটনায় আমার স্বামী ছাদ থেকে পড়ে তার দুটো হাত ভেঙে যায়। তোমার কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার ঘরে অনেক কাজের লোক। এখন যে আর কাজের লোকের কোনো দরকার নেই। না হলে যেভাবেই হোক তোমাকে আমি কাজে নিতাম। মালকিন ও মালকিন, আপনার পায়ে পড়ি আমি। আপনার ছোট বোনও তো হতে পারতাম। তখন কি আপনি আপনার ছোট বোনের সমস্যায় চুপ করে থাকতেন? একটু চুপ করো তো। তুমি এভাবে বলো না। আচ্ছা শোনো, আমার রান্নার কাজের জন্য একটা মহিলা এমনিতে আছে। তোমাকেও আমি নিয়ে নিলাম। তোমার যদি কোনো আপত্তি না থাকে আজ থেকে কাজ শুরু করে দিতে পারো। আর কাজ শেষ করে অগ্রিম অর্ধেক মাসের মাইনে আমার কাছ থেকে নিয়ে যেও। এতে তোমার আর তোমার স্বামীর একটু হলেও সহযোগিতা হবে। মালকিন, আমি সারা জীবনেও আপনার মতো ভালো মানুষ আর একটাও দেখিনি। আপনার মতো ভালো মানুষেরই তো পৃথিবীতে দরকার। আপনি দীর্ঘজীবী হন মালকিন, আপনি দীর্ঘজীবী হন। যাক, এই বড়লোক বাড়িতে এত গহনা পরা মহিলার বাড়িতে অবশেষে কাজ পেয়েই গেলাম। এখন আমার একটাই উদ্দেশ্য, এখান থেকে দামি দামি গহনাগুলো কিভাবে সরানো যায়। আমি সোনার গহনাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। তবে হুটহাট গহনা চুরি করলে মালকিন আমাকে দোষ দিতে পারে। তাই আমাকে আগে মালকিনের বিশ্বাস অর্জন করতে হবে। তারপর যা করার আমি করব। একবার, শুধু একবার গহনাগুলো হাতে পাই, এই গ্রাম ছেড়ে, স্বামী সংসার ছেড়ে অনেক দূরে চলে যাব। নিজে বাঁচলে বাপের নাম কথায় আছে। নিজে ভালো থাকলেই হলো। কে ভালো থাকলো না থাকলো সেটা না দেখলেও আমার হবে। কোথায় কাজ নিলে গিন্নি? কি কাজ করছো কিছুই তো আমাকে বলনি এখনো। ওসব জানার অধিকার কি আমার নেই? যেমন অসুস্থ আছো সেই রকমই থাকো না। এত আগ বাড়িয়ে কথা বলো কেন তুমি? আমি যেখানে কাজ নিয়েছি সেখানে তুমি শতবার জন্মিলেও নিতে পারতে না। একটা অনেক বড়লোক বাড়িতে আমি রান্নার কাজ করি, বুঝেছো? সেখানের মাইনে কত জানো? তুমি যত টাকা রোজগার করতে মাসে সেটার দ্বিগুণ। আর সব থেকে খুশির কথা কি জানো? যে মালকিনের বাড়িতে আমি কাজ করি তার এত গহনা, এত গহনা, আমি তোমায় কি বলবো। গিন্নি, তুমি রান্নার কাজ করো কিন্তু গয়নার খবর রেখে তুমি কি করবে? তুমি কি ওগুলো চুরি করার ধান্দা করছো? এগুলো যদি তোমার মনেও আসে, তাহলে তোমায় একটা কথা বলি গিন্নি, অতি লোভে কিন্তু সর্বনাশ হয়ে যায়। আমার এই উচিত কথার জন্য যদি তুমি আমাকে বাড়ি থেকে বের করে দাও, তাহলেও তোমায় বলবো এগুলো করা ঠিক নয় গিন্নি। কোনটা ঠিক আর কোনটা ভুল তোমার কাছ থেকে অন্তত আমাকে শিখতে হবে না। জীবনে তো আমার কোনো সকাল্লা তুমি পূরণ করতে পারোনি। আবার আমার কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতে আসবে না। আমার জীবনে আমি কি করব সেটা আমি সিদ্ধান্ত নেব। তুমি সিদ্ধান্ত নেওয়ার কে? বেশি যদি বাড়াবাড়ি করো, তোমাকে যে দুটো খেতে দিয়েই সে খাবারটাও আর কাল থেকে পাবে না। সেটা না দাও গিন্নি, আমার কোনো কষ্ট নেই। আমি মরে যেতে পারলেই ভালো। তবে বেশি খেতে গিয়ে যদি মুখ পুড়ে যায়, সেটাতে আমার দোষ আর তুমি দিও না। এমনিতেও তুমি অনেক টাকা মাইনে পাও, এতেই তোমার সন্তুষ্ট থাকার দরকার ছিল গিন্নি। তবে কথায় আছে না, লোভ, লোভ মানুষকে একদম শেষ করে দেয়। আমি কোনোদিনও শেষ হব না, বুঝেছো? শেষ হলে তুমি হবে। আমার অনেক গহনা লাগবে, অনেক সোনাদানা লাগবে, যেন আমি সারাটা জীবন সোনায় মুড়িয়ে খেতে পারি। ঠিক আছে গিন্নি, তোমার যা ভালো মনে হয় তুমি সেটাই করো। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। আমি খাবো না। সে খাবার খেলে খাও, না খেলে না খাও। তোমার পেট আমি তো আর খেয়ে দিতে পারবো না। যাই, আমি দুটো খেয়ে লম্বা একটা ঘুম দেই। বাবা, যেখানে সোনাদানা খুঁজতে আমি পুরো ঘর এক করে ফেললাম, সেখানে আমার মালকিনের বিছানার উপরে এত গহনা রাখা।
মালকিনও তো আজ বাড়িতে নেই, কোথায় যেন গিয়েছে বেড়াতে। আমি নিশ্চিত করে বলতে পারি রাতে মালকিন যখন গয়নাগুলো দেখেছিল তখন সেগুলো আর আলমারিতে তুলে রাখেনি, যার জন্য গয়নাগুলো এখনো এখানে পড়ে আছে। আজকে আজকে আমার চিরদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে গো। এই গয়নাগুলো তুলে নিয়ে আমি এই গ্রাম থেকে চলে যাব চিরদিনের জন্য। দাঁড়া, আমি আজকে কোথাও বেড়াতে যাইনি, তোর সব কর্মকাণ্ড শুধু দেখার জন্য। এটা আমার সাজানো নাটক ছিল। তুই ধরা খেয়ে গেলি হতচ্ছাড়ি, তুই ধরা খেয়ে গেলি হতচ্ছাড়ি, ধরা খেয়ে গেলি। তোকে দাঁড়া, আজ তোকে আমি জনসম্মুখে শাস্তি দেব। মালকিন, ও মালকিন, আমাকে ক্ষমা করে দিন মালকিন। আমি এ কাজ আর জীবনেও করব না। আমি বিধাতার কসম খেয়ে বলছি, এই কাজ আমি কোনোদিন আর করব না। আমাকে কাজ থেকে বের করে দিবেন না মালকিন। আমাকে কাজটা করতে দিন। আমার ঘরে অসুস্থ স্বামী, আমাকে ক্ষমা করে দিন মালকিন, আমাকে ক্ষমা করে দিন। শোন মেয়ে, তুই যদি আমাকে এভাবে বলতিস যে তোর গহনা অনেক পছন্দ, আমি না হয় আমার থেকে একটা তোকে দিয়ে দিতাম। কিন্তু কদিন ধরে তোর হাব ভাব আমার একদম সুবিধার মনে হচ্ছিল না। আর আমার কাজের লোকও তোর নামে বিচার দিয়েছিল যে তোর আমার গহনার প্রতি অনেক লোভ। তাই সবাইকে বলে আমি এই নাটকটা সাজালাম তোকে ধরার জন্য। আর তোকে আমি কাজে রাখবো সেই কথাটা তুই ভাবলি কি করে? তোর মতো এরকম চোর আমি কখনোই কাজে রাখবো না। অনেক দয়া দেখিয়েছি, আর না। মালকিন, আমি বলছি তো এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আমাকে যা শাস্তি দেবার দিন, কিন্তু আমাকে কাজ থেকে বের করে দেবেন না মালকিন। এই হতচ্ছাড়ি, তোর স্বামী অসুস্থ তাই তো শাস্তিটা আমি মওকুফ করে দিয়েছি। আর একটা বারও যদি কাজের কথা মুখে নিয়ে এসেছিস তো আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। হায় রে, আমার পোড়া কপাল, গহনাগুলো হাতে পেয়েও পেলাম না। কেন বিধাতা, কেন? এত শখ যখন কপালে লেখে রেখেছিলে, তাহলে ধনী ঘরে জন্ম দিলে না কেন? আর যখন ধনী ঘরে জন্ম দিলেই না, তখন আমায় চুরি করতে সাহায্য করলে না কেন? বলো কেন? আমার গহনা পরার স্বপ্ন স্বপ্নই হয়ে যাবে। আমার সোনার গহনা, আমি কি করব? আর আমি বাঁচতে চাই না, আর না। এই নদীর জলে ডুবে আজ আমি মরে যাব, চিরদিনের মতো মরে যাব আমি। কে তুমি কন্যা? এখানে বসে বসে কান্না করছো আর মৃত্যুর কথা চিন্তা করছোই বা কেন? আমাকে সব কিছু খুলে বলো। তোমার কিসের এত কষ্ট, যার জন্য তুমি এত বড় মহাপাপ বেছে নিয়েছো? আরে, এটা তো একটা জলপরি। শোনো জলপরি, আমার অনেক ইচ্ছা যে আমি শুধু সোনার গহনা পরবো। আমি এত সোনার মালিক হতে চাই যে আমার থেকে ধনী এই পৃথিবীতে যেন একটাও না থাকে। আমাকে তুমি অনেক সোনা দানা এনে দাও, অনেক সোনা দানা। না হলে আজ এই নদীর জলে ডুবে আমি মরে যাব। এত সোনা দিয়ে তুমি কি করবে মেয়ে? আমি যতটুকু জানি তোমার স্বামীও তো ঘরে অসুস্থ। আর সুস্থতাও তো তুমি কামনা করতে পারতে, কিন্তু সেটাও না করে তুমি শুধু নিজের স্বার্থের জন্য গহনা চাইছো। কি আছে সেই সোনাদানায়, যার জন্য তুমি সব কিছু ত্যাগ করে দিতেও রাজি আছো? তুমি জানতে চাও সেই সোনাদানায় কি লুকিয়ে আছে? সেই সোনার গহনা, সোনার অলংকারের আমার স্বপ্ন লুকিয়ে আছে। যদি পারো আমার স্বপ্নটা তুমি পূরণ করো। আচ্ছা ঠিক আছে মেয়ে, তোমার স্বপ্ন তাহলে সত্যি হোক। তোমাকে যদি অনেক সোনাদানা অলংকার দেই, তাহলে কি তুমি সব কিছু ছেড়ে দিতে পারবে? আমি সব কিছু ছেড়ে দেব। আমাকে শুধু তুমি সোনার গহনা এনে দাও। আমি যে কোনো মূল্যে হতে চাই এই পৃথিবীর সব থেকে সোনার অধিকারী নারী। ও মা গো, এটা আমি কোথায় এসে পড়লাম গো? এর চারদিকে তো শুধু সোনা আর সোনা। ওই জলপরীর বর এটা। ধন্যবাদ তোমায় জলপরি। এই সোনাদানাই তো আমি চিরকাল চেয়েছিলাম। এখন আমি হব এই পৃথিবীর সব থেকে সোনার অধিকারী নারী। এত সোনা, এত সোনা, আমি যে পাগল হয়ে যাব। এখন সোনার বাড়ি, সোনার গাছ, সোনার রাস্তা,
সোনার তালার সব কিছু সোনার। আমি আমি এখানে চিরকাল থাকবো। আমার সংসার চলেই যাক। যাই যাই, আরো সামনে গিয়ে দেখি আরো কি কি আমার জন্য অপেক্ষা করছে। সব কিছু তো ঠিক আছে, কিন্তু এতক্ষণ ধরে হাঁটলাম, একটু জল আর একটু খাবারের সন্ধানও তো কোথাও পাচ্ছি না, গলা শুকিয়ে যাচ্ছে। দেখো মেয়ে, তোমার যদি খিদে পেয়ে থাকে তাহলে সামনের দিকে এগিয়ে যাও, দেখবে তোমার জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। সেখানে ছোট্ট একটা ঘর আছে, সেখানেই তোমার জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। দেখো, তুমি কথা বলছো, আমার সামনে কেন এসে বলছো না? তবে তুমি যেই আছো, তোমাকে অনেক ধন্যবাদ আমার খাবারের সন্ধান দেওয়ার জন্য। শরীরটা এতটা খারাপ লাগছে যে যদি এখন কিছু না খেতে পারি, তাহলে খুব তাড়াতাড়ি আমি জ্ঞান হারিয়ে ফেলবো, হাঁটতেও পারছি না পর্যন্ত। ও মা, এইটা আবার কিরকম খাবার? এটা তো সোনার খাবার। এখানে তো কোথাও খাবারের চিহ্নটুকু নেই, শুধু সোনা আর সোনা। এই খাবার কি মানুষ খেতে পারবে? এ খাবার আমি কখনোই খেতে পারবো না। যে খাবার মানুষ খেতে পারে, সেই খাবার আমাকে দাও দয়া করে। কিন্তু এই সোনার নগরীতে সোনার, সব কিছু সোনার, গাছপালা সবই সোনার, খাবারও সোনার। সোনার এই নগরে তুমি অন্য কিছুই পাবে না, এটাই সোনার নিয়ম। আমার নিজের দোষে আমি নিজেকে শেষ করতে যাচ্ছি, আমার সব দোষ। আমার স্বামী আমাকে কত করে বোঝাতো যে এত লোভ ভালো নয়। এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি, এখানে অবশেষে সুখে আমাকে মরতে হবে। এখানেই। এই সোনা দানার কোনো মূল্য নেই আমার কাছে এখন। হ্যালো বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? আর হ্যাঁ, কমেন্টে কিন্তু তোমাদের নাম লিখবে। কমেন্ট থেকে যাদের নাম বিজয়ী হবে তাদের নাম দিয়ে আমাদের নতুন গল্প তৈরি করা হবে। ধন্যবাদ সবাইকে।